আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি নাফিসা জামান। চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে বাংলাদেশে বিনিয়োগ করতে চীনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বেইজিং এর দিয়াও ওয়াইতাই হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের বৈঠকে তিনি এই আহ্বান জানান। বেইজিং সফরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই যোগ দেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে। সেখানে আমন্ত্রণ জানানো হয় চীনের কয়েকশো ব্যবসায়ীকে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান। Bangladesh is open for business, ready for the future and keen to work with China, one of our long-standing and trusted friends. We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. বাংলাদেশ এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ের যৌথ রূপকার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গতিশীল ও সেবাকেন্দ্রিক বিনিয়োগ পরিবেশের মাধ্যমে চীনের ব্যবসায়ীদের প্রবৃদ্ধিকে সহায়তা করাবে বাংলাদেশ। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help you move faster from interest to decision. We are also working hard to improve our broader investment ecosystem. এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। এর আগে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইসিং। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে তিনি দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে সেদেশের সহযোগিতা প্রত্যাশা করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রেট হলে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হয়। পরে বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকা ও বেইজিং এর মধ্যে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই হয়। এগুলোর মধ্যে রয়েছে উন্নয়ন সহযোগিতা, মোংলা বন্দরের আধুনিকায়ন, পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ। আমরা সবাই জানি যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে বর্তমান সময়ে বড় একটা ভূমিকা রাখছে এবং সেই ধারাবাহিকতা আজকের আলাপচারিতায় বসে এসেছেন চীন কিভাবে বাংলাদেশের রোড, ব্রিজ, টানেল, পোর্ট এই ধরনের খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প করতে পারে। China welcomes Bangladesh's application for regional comprehensive economic partnership. RCEP, the Bangladesh 15-nation bloc that eliminates 90% of tariffs, creates unified supply chain across Asia Pacific. দীর্ঘ প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য পুনরায় ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে। আগামী 28 জুন থেকে শুরু হবে এই আবেদন প্রক্রিয়া। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে এই সুখবর জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। প্রাথমিকভাবে দেশের 5টি কেন্দ্র থেকে এই ভিসা মিলবে। দীর্ঘ 24 মাসের স্থবিরতা ভেঙে অবশেষে খুলছে প্রতিবেশী দেশটিতে ভ্রমণের দুয়ার। 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তন ও দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রথমে মেডিকেল ভিসা চালু হয়, আর এবার এলো ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা। We are resuming our normal visa applications for tourist visa.
নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক পরিদর্শন করেন। পরে ব্রিফিংয়ে তিনি ঘোষণা দেন, অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 28 জুন থেকে আবারও বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করতে যাচ্ছে ভারত। ট্যুরিস্ট ভিসা ওপেন যা নর্মালসি আছে ওইটা করে দিলাম, আর ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। ওই নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা। হাইকমিশনার জানান, প্রাথমিক পর্যায়ে দেশের 5টি প্রধান কেন্দ্র ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী থেকে মিলবে এই পর্যটন ভিসা। পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রগুলোর কার্যক্রমও স্বাভাবিক হবে। সেই সাথে সম্প্রসারিত হবে মেডিকেল ভিসার পরিধিও। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। আলমোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। করের আওতা বাড়িয়ে সরকারের রাজস্ব সংগ্রহ বাড়ানোর উদ্যোগকে সাহসী সিদ্ধান্ত বলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে মুদির দোকান, বিউটি পার্লার সহ 16 খাতে কর আরোপ হলে ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। কর ব্যবস্থাপনায় আসবে ভারসাম্য। তবে কর আদায় প্রক্রিয়া সহজ এবং ভোগান্তিমুক্ত রাখার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। শাহ আলী জয়ের রিপোর্ট। রাজধানীর কাঁঠালবাগান এলাকার মুদি ব্যবসায়ী বিধানচন্দ্র চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করেন স্থানীয় মধ্য আর নিম্ন আয়ের মানুষের কাছে। আগামী বছর থেকে তার ব্যবসাকে করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। নতুন করে ঘোষণা সরকার দিয়েছে 26 এবং 27 সালের, যে ছোটখাটো মুদি দোকান, টং দোকান, পানের দোকান এদের আবার ভ্যাটের আওতার ভিতরে আনবে। শুধু মুদির দোকানই নয়, এখন থেকে টাইলস, স্যানিটারি পণ্য, হার্ডওয়্যারের দোকান, বিউটি পার্লার, কনফেকশনারি, রেস্তোরাঁ সহ প্রাতিষ্ঠানিক কর ব্যবস্থার বাইরে থাকা বা সীমিত কর কাঠামোর মধ্যে থাকা 16 ধরনের ব্যবসা খাতকে করের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। আর এ নিয়ে এ খাতের ব্যবসায়ীদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। একটা পণ্য যখন আমি কাস্টমার কাছে 70 টাকা বিক্রি করে ফেলছি, তারপরে যখন তার কাছে বলবো যে স্যার এটা আরো ব্যাট যোগ হয়েছে, তখন তাই 1 লাখ টাকা বিল করলাম আর আপনার 15% ব্যাট। তারা আইসা কিন্তু সেই জিনিসটা বোঝেন না, তারা আইসা বলে যে কম কত। আমার ব্যবসা ছিল আমি কম বেট দিচ্ছি, আরেকজনের ব্যবসা বড় সে বেশি বেট দিবে। এই টাকাটা যদি আমাদের জন্য সরকার উন্নয়নমূলক কাজ করে, আমরা সুবিধাগুলো বুক করতে পারবো। অর্থনীতিবিদরা মনে করছেন আওতা বাড়ানোয় ভারসাম্য আসবে কর ব্যবস্থাপনায়। তাদের মতে করের হার বাড়ানোর চেয়ে করদাতার সংখ্যা বাড়ানোই বেশি টেকসই পথ। আমাদের অর্থনীতির যে কাঠামো আছে সেখানে ইনফর্মাল সেক্টরটা অনেক বড়, আর এটার ইমপ্লিকেশন হচ্ছে যে আমরা এখান থেকে যে কর আদায় করার সম্ভাবনা সেটা থেকে আমরা বঞ্চিত হই। সুতরাং এটা একটা সাহসী সিদ্ধান্ত হিসেবেই আমাদেরকে স্বাগত জানাতে হবে। 4.5 লক্ষ টাকা হলে ট্যাক্সের আওতায় আসতেছে, তো তাদেরকে অ্যানুয়াল ইনকাম সেটা অ্যাক্সিড করতেছে না, আগে করেন নাই সেটা আলাদা কথা। দেশের কয়েক লক্ষ কোটি টাকার অনানুষ্ঠানিক খাতে কর সংগ্রহের পদ্ধতি কি হবে তা সরকারকে দ্রুতই পরিষ্কার করা উচিত মনে করেন এই অর্থনীতিবিদ। মুদির দোকান হোক আর যাই হোক, সবাই তো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে। আজকাল সবাই মোবাইল টেকনোলজির সঙ্গে সম্পৃক্ত। এটাকে খুব স্বচ্ছ হতে হবে, সহজ হতে হবে, আর কোনো হ্যারাসমেন্ট মুক্ত হতে হবে। তাহলে আমার মনে হয় যে জনগণ এর সুফল পাবে। গত অর্থ বছরে মূল্য সংযোজন কর বাবদ রাজস্ব সংগ্রহ ছিল 1,42,000 কোটি টাকার মতো। এবার তা আরো বাড়ানোর লক্ষ্য সরকারের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। 2 বছরের মধ্যে পুঁজিবাজার সহ সামগ্রিক অর্থনীতিকে পুনর্জীবিত করা হবে, এমন আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামী আমলে পুঁজিবাজার ও ব্যাংক খাতকে ধ্বংস করা হয়েছে। সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত বাজেট আলোচনায় তিনি বলেন, আমলাতান্ত্রিক জটিলতা কমাতে অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করা হচ্ছে। ঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছে বর্তমান সরকার। এ সময় অর্থনীতিবিদরা বলেন, আর্থিক খাত টেকসই করতে ব্যাংক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে। আমাদের ক্যাপিটাল মার্কেটে রিভাইভ করতে চাচ্ছি, যেখানে সবাইকে হাই স্ট্রিট ব্যাংক থেকে বড় করতে হবে। আমাদের ব্যাংকগুলোর দুর্দশা আরেকটা কারণ হচ্ছে, অ্যাপার্ট ফ্রম গুড পার্টিগুলো তো আছে, একটা বড় কারণ হচ্ছে কিন্তু
everybody went to high street banks to borrow. ইনভেস্ট ইন পাবলিকের যারা স্মল ইনভেস্টার তাদের 1 লক্ষ টাকা পর্যন্ত ডিভিডেন্ড ইনকামের উপর ট্যাক্স ফ্রি ছিল, সেটা তুলে দিয়েছে। আমরা বিনিময় হারটাকে, টাকা ডলার বিনিময় হারটাকে একটা যৌক্তিক সীমার মধ্যে রাখতে পারি কিনা। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় কর, শুল্ক কাঠামো, রাজস্ব আহরণ এবং করের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। সিপিডির এক আলোচনা সভায় উঠে আসে রাজস্ব খাতের অটোমেশন, কর অব্যাহতি এবং অর্থ পাচার রোধে কার্যকর উদ্যোগের বিষয়গুলো। বৃহস্পতিবার বিকেলে প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিডির আয়োজিত আলোচনায় কর ব্যবস্থার সংস্কার, রাজস্ব আহরণ এবং অর্থ পাচার রোধের বিষয়টি গুরুত্ব পায়। existing taxpayers. We have to come up with we have to think out of the box. Undisclosed income and assets. সেটা যদি কোনো ট্যাক্স পেয়ার যদি বলতে চান, সেক্ষেত্রে যে কোনো সময় বলতে পারেন ট্যাক্স দিয়ে দেবেন, ট্যাক্স দিয়ে ইয়ে করবেন। একটা হচ্ছে যে ট্যাক্সেশন সিস্টেমটাকে বিশেষ করে এআইটি, এটা নিয়ে সরকার ব্যবস্থা অথবা সময় অথবা টেলিফোন, এটা আবার করা হয়েছে। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। Subscribe to more News 24 Bulletin and international news reports. Follow on my YouTube channel. Like a video for interesting. And share this video for everyone. Thank you all.